পরের নাটক পণ রক্ষা পরিবেশন করবেন মৃত্তিকা। কি করছিলে? কিছু করছিলাম না, ভাবছিলাম। কবিতা? না না, কবিতা নয়। ডিস্টার্ব করলাম না তো? একেবারেই না, তোমার কথাই ভাবছিলাম। ভাবছিলে কোন এক অশিক্ষিত বর্বরের পাল্লায় পড়লাম? কে বলেছে তুমি অশিক্ষিত? তুমি না গ্র্যাজুয়েট? ওটা তো একটা কাগজি ডিগ্রি, আসলে তো সিমেন্ট বালি লোহা কাকড় নিয়ে কারবার। প্রমোটার শব্দটা তো প্রায় একটা গালাগাল। আমি মোটেও তা মনে করি না, সব প্রমোটারই সমান নয়। তাছাড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এদের মধ্যেও অনেক অসৎ লোক আছে। জানো, তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে নিজেকে নিয়ে কেমন একটা লজ্জা ছিল, এখন সেটা কেটে যাচ্ছে। বারে কিসের লজ্জা? নিজের চেষ্টায় দাঁড়ানো তো একটা গর্বের ব্যাপার। আর তাছাড়া আমার তো তোমাকে খুবই সেন্সিটিভ বলে মনে হয়। এক্ষুনি ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল। ও মা, কি করে? এত প্রশংসা শুনলে কেমন নার্ভাস লাগে না? হ্যাঁ, তুমি খালি আর কি করো। জানো, আজ সন্ধ্যেবেলা তোমাদের বাড়ি যাবো, আমার বেশ নার্ভাস লাগছে। না না, একদম নার্ভাস হবে না। মা তো সবই জানে, বাবাকেও মা বলে রাখবে, কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, তোমাকে তো আগেও বলেছি, আমার বাবা লোকটা খুব কচু। প্রথমে নানান বাঁকড়া দেবে, তুমি কিছু মনে করবে। বড়দের সম্পর্কে ওরকম বলে আমার খারাপ লাগে। তুমি তো পাবলিককে চেনো না, তাই বলছো। সে যেমনই হোক, আমি ঠিক ম্যানেজ করে নেব। বেশ, আর সন্ধ্যেবেলা তোমার পরীক্ষা। আমার বাবারও পরীক্ষা। ওই ভদ্রলোককে নিয়ে আমার চিন্তা। আমার বাবার উল্টো পাল্টা কথায় উনি না অফেন্ডেড হন। না না, সেরকম কিছু হবে না, আমি ঠিক সামলে নেব। দেখা যাক তোমার ক্ষমতা। তাহলে ওই কথাই রইলো, আজ সন্ধ্যে 6:30টার সময় তোমরা ক্লাবের সামনে দাঁড়াচ্ছ, আমি তোমাদের নিয়ে আসবো। ওকে, রাখছি। এখনই আবার ফোন করবে না তো? না, কেন বলো? আমি স্নানে যাব। না না, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। বাই বাই। পাঞ্জাবি পরে বসো না, ময়লা একটা গেঞ্জি গায়ে দিয়ে আছো, লোকে এসে দেখলে বলবে কি? তোমার কোন পরমাত্মীয় আর আসছে আমার খোঁজ নিতে? এই ঠিক আছে, তোমাকে এখন জলখাবার দেবো? না থাক, আমার খিদে নেই। দুপুরেও তো ভালো করে কিছু খাওনি, এখন অন্তত দুটো বিস্কুট খাও, না হলে পিত্তি পড়বে। পড়ুক। তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে মুখ গোমড়া করে বসে আছো, একটু হাসি খুশি থাকতে পারো না? হাসি না পেলেও হাসবো। হাসতে কে বলেছে? বলছি একটু হাসি খুশি থাকতে, মন খুলে গল্প গুজব করতে। তোমাদের কি সবসময় বেজার হয়ে থাকতেই ভালো লাগে? তা বেজার হবার কারণ ঘটলে বেজার হব না? কাল ছেলের ব্যবহারটা দেখলে? বললুম রাত্রিরে অত কাশি হয়, সিগারেট বিড়ি খাওয়াটা ছেড়ে দাও। তার কি উত্তর করলে? আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজের কাজে মন দাও। আরে তোরই ভালোর জন্যে বলা, তুই কষ্ট পাচ্ছিস, তার এই উত্তরগুলো? কথাবার্তা আর কোনো একটা ছিঁড়ি ছাদ নেই। তুমিও বাবু বড় পেছনে লাগো, বাড়ি ঢুকলো কি টিক 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 টিক। আমি পেছনে লাগি, আর তোমার সঙ্গে যখন চোপা করে তখন চোখের জল ফেলো তো আমার কাছে। সে যখন কার তখন, আবার ভুলেও তো যায়। তোমার মতন একটা কথা ধরে বসে থাকি না, আবার ভালো কথাও তো বলে। কই, সেটা তো মনে রাখো না? এই তো সেদিন আমাকে বললো, বাবা চোখের অত কাছে এনে কাগজ পড়ে, নিশ্চয়ই চোখের পাওয়ার বেড়েছে, চোখটা দেখিয়ে নিতে হবে। থাক, আমি খুব ভালো আছি, চোখও ঠিক আছে।
আমার জন্য কাউকে অত দরদ দেখাতে হবে না। এতে আবার দরদ দেখানোর কি হয়েছে? চোখের সমস্যা হলে ডাক্তার দেখিয়ে নেওয়াই তো ভালো। ছেলে আমাকে বলেছে, আমি বললাম। হ্যাঁ, তোমায় বলবে, তোমায় বলবে, কিন্তু আমায় বলবে না। আমি হলাম 70। তুমি পারো বাপু ঝগড়া করতে। আসলে কাল থেকে তোমার কেমন মাথাটা গরম হয়ে আছে আমি জানি। ঘোড়ার ডিম জানো, তুমি কিচ্ছু জানো না। সব জানি। এত বছর তোমার সঙ্গে ভর করছি আর এটুকু বুঝি না? তুমি কিসে রেগে যাও, কিসে খুশি হও, আমি সব বুঝতে পারি। হ্যাঁ, তুমি একবারে ভারী মনস্তাত্ত্বিক। আমার সব কথা তুমি জেনে বসে আছো। হ্যাঁ জানি। ঠাকুরপুর কার্ড পাওয়ার পর থেকেই তুমি রেগে আছো। বাজে বকো না। কাঠ পাওয়ার সঙ্গে রাগের কি সম্পর্ক? তোমার ছোট ভাই ছেলের বিয়েতে তোমার নামে কার্ড না করে নিজের নামে কার্ড করেছে, এটা তুমি মানতে পারো? আমার মানা না মানার কি আছে? সে নিজের পায়ে দাঁড়িয়েছে, বড় লোক হয়েছে, নিজের নামে কাট করেছে, তাতে আমার কি? যার যেমন শিক্ষা দীক্ষা রুচি সে তো তেমন ভাবেই চলবে। তা বললে তো আর হবে না। এটা সে মোটেই উচিত কাজ করেনি। তাহলে তুমিও স্বীকার করছো কাজটা তার ঠিক হয়নি? নিজের নামে কাট করে ভাবলি লোকের কাছে খুব বড় হলি। আরে প্রথা প্রচলন বলেও তো একটা জিনিস আছে। আমার বিয়ের সময় তো আমার মায়ের নামে কার্ড হয়নি, কারণ জ্যাঠামশাই তখনও বেঁচে, জ্যাঠামশাইয়ের নামেই কার্ড হয়েছিল। আর সুজিতের বিয়েতে কার্ড হয়েছিল মায়ের নামে, সেটাই তো 5 জনের কাছে দেখতে সুন্দর। কাজটা ঠাকুরপো একদম ভালো করেন। বড় ভাই থাকতে তাকে এটুকু গুরুত্ব দেবে না? বিশেষ করে যে দাদা তাকে আবার মানুষ করেছে। ওসব বাদ দাও, পুরনো কথা কে আর মনে রাখি। বাবা যখন মারা যায় আমি তখন সবে চাকরিতে ঢুকেছি। সুজিত ক্লাস 9-এ পড়ে, মিনু কলেজে। পয়সার মাইনে পেতুম তখন, তবু 2 ভাই বোনকে পড়িয়েছি তো। নিজের বিয়ে করার আগে বোনের বিয়ে দিয়েছি। সুজিতকে তো এসব কিছুই করতে হয়নি, সংসারের সব দায় দায়িত্ব পালন করেছে এই অবাগা অজিত চক্রবর্তী। কোনো আত্মীয় স্বজনের সাহায্য সে চায়নি। চাকরির পর পার্ট টাইম কাজ করে সংসার চালিয়েছে। এসব আর কেউ না জানে, সুজিত তো জানে। হ্যাঁ, এ কথা ঠিক, তার পেছনে 1 ঘন্টা মাস্টার রাখতে পারিনি। নিজের মেধাতেই সে বরাবর ভালো রেজাল্ট করেছে, বড় চাকরি পেয়েছে। কিন্তু চাকরি পেয়ে থেকেই সে আলাদা। কোনোদিন মায়ের দায়িত্ব সে স্বীকার করে না। না, মায়ের অসুখের সময় নার্সিং হোমের খরচ সে দিতে চেয়েছিল, তুমি নাও। কেন নেব? কেন নেব? তুমি মাকে রাখবে না, মায়ের সেবা করবে না, শুধু টাকা দিয়ে দায়িত্ব দেখাবে? আমার দরকার নেই অমন টাকা। যা পেরেছি, যতটুকু পেরেছি নিজে করেছি। আর আমার ধারণা মা তাতে শান্তিই পেয়েছে। ও বিয়েতে আমি যাবো না, তোমরা গেলে যেও। সেটা আবার অভদ্রতা করা হয়। তার যদি ভদ্রতা বোধ না থাকে, আমার কি দায় পড়েছে ভদ্রতা করবার? না না, তোমার কর্তব্য তুমি করবে না কেন? হাজার হোক নিজের ভাই। ভাই তো একবারে দাদা বলতে অজ্ঞান। যাই হোক, বাড়ি বয়ে এসে নেমন্তন্ন তো করে গেছে, তোমার যাওয়াটা উচিত। আমার তোলা দুল 1 জোড়া আছে, আমি পরিও না। ওটা পালিশ করিয়ে তুমি বউকে আশীর্বাদ করে এসো। তবে ওদের ছেলেটা খুব ভালো হয়েছে, গুড বিহেভিয়ার, ওয়েল এস্টাবলিশড। আমাদের ছেলেটা আর মানুষ হলো না। না করলে একটা ভালো চাকরি বাকরি, না করলে বিয়ে থা। 40 বছর বয়স হয়ে গেল। তা চাকরি না করুক, ব্যবসা তো করছে, নিজেরটা নিজে চালিয়ে তো নিচ্ছে। ওই তো ব্যবসা ছিরি, আজ ক্যাটারিং, কাল প্রমোটিং। ওর কোনো ভবিষ্যৎ আছে? আমাদের বংশে কেউ কোনোদিন এসব করে না। তা চাকরি বাকরি না পেয়ে প্রমোটিং করছে, খারাপ কি কি হচ্ছে? চুরি চুরি তো করছে না, সৎভাবে ব্যবসা করছে। সৎভাবে প্রমোটিং করা যায় না, ও কাজটাই বাজে কাজ। মোটেই তা নয়। ও তো আর লোককে জোর করে উচ্ছেদ করে ফ্ল্যাট বানাচ্ছে না, ন্যায্য দামে জমি কিনে বাড়ি করছে। এতে আমি কোনো অন্যায় দেখি না। তোমার নিজের ছেলে বলে তুমি বলছো? কখনোই না। প্রমোটার মানে ক্রিমিনাল নাকি? আর তাছাড়া আমার ছেলেকে আমি চিনি, টুটুল কোনো খারাপ কাজ করতেই পারে না। আর এত লোকে ফ্ল্যাট কিনছে সেটা খারাপ নয়, ফ্ল্যাট বানানোটাই দোষের। আর আজকাল লোকজনও হয়েছে সত্যি তেমনি। আস্ত 2তলা 3তলা বাড়ি ভেঙে ফ্ল্যাট করাচ্ছে। টাকার লোভে মানুষ একবারে পাগল হয়ে গেছে। মা, এগুলো রাখো তো, আমি আসছি। কি আবার জ্ঞান দিচ্ছে? আহ টুটুল, বড়দের একটু সম্মান রেখে কথা বলতে পারিস না? ওই খারাপ কথা কি বললাম? তুই চুপ কর। যাকে যাকে এগুলো রাখো, এতে তোমাদেরও আছে। আর কথা বাবু যদি খেতে চায় এখনই দিয়ে দাও, গরম আছে। না,
আমি মিষ্টি খেতে চাই না, তোমার সঙ্গে কথা আছে, বসো। আমার এখন সময় নেই, পরে শুনবো। তুমি তো সব সময় ব্যস্ত, কথাটা বলবো কখন? নতুন কথা তো কিছু নেই, এক কথা কতবার শুনবো? কি করে জানলে নতুন কথা কিছু নেই? তাহলে মাকে বলে দিও, শুনে নেব। মাকে কেন? আমি তোমাকে বলতে কি চাই। দরকার? সরাসরি কথা বললেই তো আবার ঝগড়া হবে, তার চেয়ে ভাড়া মিডিয়াই ভালো। তুমি একটা পাঞ্জাবি পরে বসো, আমি আসছি। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলার জন্য আমাকে পাঞ্জাবি পরে সেজে গুজে বসে থাকতে হবে? কথা হবে না, দু একজন আসবে, তাদের সামনে ময়লা গেঞ্জি পরে থাকাটা ভালো দেখায় না, তাই বললো। ও, তা কোন মহামান্য অতিথিরা আসবে আজ? সে মার কাছ থেকে শুনে নিও, আমি চললুম। টুটুল, একটু ভালো চা পাতা আনিস তো বাবা, বাড়ির চাটা ভালো নয়। কিপটেমি করে জিনিস কিনলে কি আর ভালো জিনিস হয়? পয়সা খরচ করতে হয়। খুব বড় বড় কথা বলছো। আজ দুটো পয়সা হয়েছে বলে ভারী রোগ দেখাচ্ছ। বাবা, এতে রোগ দেখানোর কি আছে? যারা কিপটে তারা পয়সা থাকলেও কিপটে, না থাকলেও কিপটে। আমি মোটেও কিপটে নই, কিন্তু তোমাদের মতো দেখানো বড় লোকিয়ানা আমি পছন্দ করি না। আর চিরকাল হিসেব করে চলেছি বলেই এতদিন খাওয়া পড়া জুটেছে, এটা মনে রেখো। এই তুই যা তো, খালি মুখে মুখে কথা। আমি খারাপ কথা তো কিছু বলিনি, যা সত্যি তাই বলেছি। কারোর গায়ে লাগলে আমার কিছু করার নেই। তোমরা পারো সত্যি। কি ব্যাপার বলো তো মঞ্জু? তুমি বলছো পাঞ্জাবি পরে থাকতে, তোমার গুণধর ছেলে বলছে পাঞ্জাবি গায়ে দিতে। কোন কেউ কেটা মহাজনরা আসছে আজ? কেউ কেটা মহাজন আবার কি আসবে আমাদের বাড়িতে? আমরা কোন কেউ কেটা? তাহলে কাদের জন্য আমাকে সেজে গুজে বসে থাকতে হবে শুনি? টুটুলের এক বান্ধবী আর তার বাবা আসছেন আমাদের সঙ্গে আলাপ করতে। বান্ধবী? টুটুলের? হ্যাঁ, মেয়েটি খুব ভালো, বেলতলা স্কুলে পড়ায়। তোমরা আমাকে অবাক করলে দেখছি। ওই কাঠখোট্টা ছেলের বান্ধবী জোটে কি করে? এতে আবার অবাক হওয়ার কি আছে? টুটুল মেয়েটিকে ভালোবাসে। উরি বাবা, এর মধ্যে আবার ভালোবাসাবাসিও হয়েছে, বিয়ে সেটাও হয়ে গেছে? বিয়ে হয়ে যাবে কেন, হবে। সেসব নিয়ে কথা বলতে উনারা আসছে। তুমি এত গম্ভীর হয়ে থেকো না তো, একটু কথা বলো। না, আমি আর এ বাড়িতে থাকবো না। আমার থাকার কোনো মানেই হয় না। তোমরা সবই ঠিক করে ফেলেছো, অথচ আমি কিছুই জানি না। কিছুই এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। তোমার সঙ্গে কথা বলেই সবকিছু ঠিক করা হবে। বটে, তার মানে তোমাদের ঠিক করাগুলো আমাকে দিয়ে স্বীকার করিয়ে নেবে। ভালো ভালো। তা মেয়েটির জাত, ধর্ম, বংশ পরিচয় কি? মেয়েটির নাম সুদীপ্তা, সুদীপ্তা ঘোষ। বাপ মায়ের এক মেয়ে। ঘোষ? গয়লা? গয়লা না কাজটা আমি জানি না, জিজ্ঞেসও করিনি। তুমি জিজ্ঞেস না করলেও আমার এসব জানা দরকার। যাকে তাকে ধরে এনে বিয়ে করছি বললে তো চলবে না। যাকে তাকে ধরে আনতে যাবে কেন? শিক্ষিত ভদ্র মেয়ে। যাই হোক, ব্রাহ্মণ তো নয়। তুমি এমন কথা বলছো যেন তোমাদের বংশের কেউ আর অব্রাহ্মণ বিয়ে করেনি। সে যারা করেছে করেছে, আমি তো করিনি। যতদিন বাঁচবো আমি এসব মেনে চলতে চাই। আমি মরলে তারপর তোমরা যা খুশি করো। সমাজ বলে একটা জিনিস আছে। তুমি আবার হঠাৎ জাত ধর্ম নিয়ে মাথা ঘামাতে শুরু করলে কবে থেকে? আদিকালের বুড়োদের মতো চারপাশে সবকিছু বদলে যাচ্ছে, কিছুই তো খবর রাখো না। ভালো মেয়ে, দেখতে শুনতে ভালো। দেখতে শুনতে ভালো কি করে জানলে? ওই রূপমুগ্ধ ছেলের বর্ণনা শুনে? আমি ছবি দেখেছি। মেয়ে বাংলায় এমএ, একটু বয়স বেশি, কিন্তু টুটুলের সঙ্গে বেমানান। চমৎকার! এ তো একবারে রাজ্যটো। এ নিশ্চয়ই গৃহকর্ম নিপুণা। হ্যাঁ, যেমন আজকালকার মেয়েরা হয়, সবই জানে একটু আধটু, বাকিটা শিখে নেবে। আর কবে শিখবে? যার নয় হয় না তার 90ও হয় না। তাছাড়া ঘরের কাজ সে করবে কখন? সে তো চাকরি করে। চাকরি করলেও সব মেয়েকে ঘরের কাজ করতে হয়। মেয়েটি ভালো কবিতা লেখে, দুটো বইও বেরিয়েছে। সর্বনাশ, আবার কবিতা? তা যে মেয়ের এত রূপ গুণ, তার এতদিন বিয়ে হয়নি কেন? বিয়ে হয়েছিল, 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সি? তোমরা কি শুরু করেছো বলো তো? আমি কিছু ঠাওর পাচ্ছি না। ডিভোর্সি? বাচ্চা কাচ্চাও আছে? না, বাচ্চা নেই। যে ছেলেটির সঙ্গে বিয়ে হয়েছিল তার স্বভাব চরিত্র ভালো নয়, আরো অন্য কি সব দোষ আছে। আর আমার ছেলের স্বভাব এত ভালো যে অম্লান বদনে মেনে নিয়েছে। কেন, কোনো বুড়ো মেয়ে তার জুটছিল না? সে জুটবে না কেন? টুটুলের এই মেয়েটিকে পছন্দ হয়েছে। তার পছন্দের পায়ে বলিহারি যাই।
কিন্তু আমি অবাক হচ্ছি, মা হয়ে তুমি মত দিচ্ছ কি করে? নিজের ছেলেকে তুমি আটকাতে পারছো না? মা, আমি আটকাতে যাব কেন? ছেলে নিজে পছন্দ করেছে। আর সত্যি বলতে কি, আমার তো মেয়েটিকে বেশ ভালোই লেগেছে। কিন্তু আমার এ বিয়েতে মত নেই, আর এই নিয়ে আমি কারোর সঙ্গে আলাপ করতেও রাজি নই। যারা আসছে তাদের স্পষ্ট করে আমার মতটা জানিয়ে দেবে। আমি চললুম, তারা বিদেয় হলে তবে ফিরবো। আমার পাঞ্জাবিটা কোথায়? আমাদের বাপ ছেলেকে নিয়ে আমার হয়েছে যত জ্বালাতন। যা হোক, এতদিন পরে ছেলে বিয়ে করতে রাজি হয়েছে, বাড়িতে বউ আসবে, কোথায় আনন্দ করবে তা নয়। এখন জাত পাত চিকুচি কুষ্টি নিয়ে বিচার করতে বসতে। মা, ওনারা এসে গেছে। আসুন আসুন আসুন, আলাপ করিয়ে দিই। আমার মা, আর ইনি হচ্ছেন সুদীপ্তার বাবা। নমস্কার, আমার নাম সমর ঘোষ। আপনাদের সঙ্গে আলাপ করতে এলাম। খুব ভালো করেছে। হ্যাঁ, তবে এসবের কি দরকার ছিল? বসুন। থাক মা, থাক। আমি বেরোচ্ছি। সে কি, ওনারা এলেন? কিন্তু আমার জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। পরে যেও, একটু বসে কথাবার্তা বলে যাও। আমার বাবা পিতৃদেব। নমস্কার, আমার নাম সমর ঘোষ। আমার নাম অজিত চক্রবর্তী। নমস্কার, আমি আসছি। এই থাক 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 থাক। আমি আপনাকে চিনি। আমাকে? হ্যাঁ, মানে অনেকবার দেখেছি। আপনি মাথা উঁচু করে রাস্তা দিয়ে সোজা হয়ে হেঁটে যান। দেখলে মনে হয় আপনার মধ্যে বেশ একটা দৃঢ়তা আছে। অন্য বয়স্ক মানুষদের মতো আপনি মোটেও দুর্বল নন। আমার বেশ ভালো লাগে। বাবা বসে পড়ো। আমি একটু বেরোবো, তোমরা বরং গল্প গুজব করো, আমি চলি। কেমন? আপনার সঙ্গে গল্প করব বলেই তো এলাম, আপনিই চলে যাবেন? বসো না, পরে যেও। আমার সঙ্গে গল্প করে কি আর ভালো লাগবে? বসো। আমি হলাম প্রাচীনপন্থী লোক, আমি একরকম বাতিলের দলে। আমিও নিজেকে খুব নবীনপন্থী বলে দাবি করি না। বয়সের সঙ্গে সঙ্গে কিছু পুরনো মূল্যবোধ, প্রাচীন দৃষ্টিভঙ্গিতে এসেই যায়। আর কিছু কিছু বিষয়ে প্রাচীন পন্থাটা আমার ভালোই লাগে, সেটাকে আমার ঐতিহ্য বলে মনে হয়। এইরকম বল করলে যে কোনো ব্যাটসম্যান বোল্ড হতে বাধ্য। আমি বরং একটু চা করি, তোমার জন্য করবো তো? হ্যাঁ করো, একটু খেয়েই যাই। আমি কিন্তু চা খাবো না। কেমন? কেন, তুমি বুঝি চা খাও না? খাই ওই সকালে একবার। আচ্ছা। আপনি নিশ্চয়ই আমার বাবার মতন বারবার চা খেতে ভালোবাসেন। আমি ভালোবাসি, কিন্তু বারবার তুমি আমাকে চা মোটেও দাও না। হ্যাঁ, আমার সংসারে ওই এক ব্যাপার। দুবারের বেশি তিনবার চা চাইলেই 10টা কথা শুনতে পাই। বাজে কথা, দিনে অন্তত 7 থেকে 8 বার চা খায়। তুমি বাড়িতে থাকো কতক্ষণ যে জানবে? বাড়িতে না থাকলেও জানা যায়, মার কাছে সবই শুনি। হ্যাঁ, মায়ের কথা একবারে বেদবাক্য বলে মনে করো তুমি। মা অমনি সবকিছুই বাড়িয়ে বলে। দিনে 7 থেকে 8 বার চা খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না। এই যে এই কথাটাই আমি এদের বুঝিয়ে পারি না। এরা মা আর ছেলে দুজনেই বিলেত ফেরত ডাক্তার, এরা সব জানে। আচ্ছা, এই বাড়ির সামনের জমিতে যে গাছ লাগানো, সেসব বুঝি আপনার করা? হ্যাঁ, আমি করি অবসর সময়। গাছ সঙ্গী হিসেবে মানুষের চেয়ে অনেক ভালো। গাছগুলো দেখে মনে হলো ওরা খুব যত্ন পায়, ভালোবাসা পায়। বাবা দেখেছো, একটু ধুলো নেই, চকচকে পাতাগুলো খুশিতে যেন ঝলমল করছে। ও, তুমি তো খুব ফুটিয়ে দেখো সবকিছু। হ্যাঁ, ওর নজর খুব তীক্ষ্ণ। ও কবিতা লিখে না, তাই সবকিছু একটু অন্য নজরে দেখে। আমি অবশ্য কবিতা টবিতা কিছু বুঝি না, বিশেষ করে এখনকার এই আধুনিক কবিতা। না না, এ হতেই পারে না। আপনি গাছ ভালোবাসেন আর কবিতা বোঝেন না, তাই কখনো হয়? আপনার ভালো লাগার মতো কবিতা লেখা হয় না, সেটা কবিদের অক্ষমতা। আরে বাবা কবিতা পড়েই দেখে না, তার আর বুঝবে কি? সেটা অবশ্য ঠিক। আমি খবরের কাগজ ছাড়া অন্য কিছু বুঝি না। আমি আপনাকে কবিতার বই দেব, আপনি পড়বেন, দেখবেন কবিতাও গাছের মতো, ভালোবাসাতেই সে গড়ে ওঠে। আমাদের ভালোবাসাও তো অনেক রকম, কবিতাও তাই। কোনো না কোনো ভাবে সে আপনাকে নিশ্চয়ই ছুতে পারবে। ছোটবেলায় অবশ্য আমিও কবিতা খুব ভালোবাসতাম। স্কুলে থাকতে একবার রিসাইট করে প্রাইজও পেয়েছি। এখনো মনে আছে সে কবিতা, চেষ্টা করলে হয়তো এখনো বলতে পারবো খানিকটা। থাক থাক, এখন আর সেসব বলার দরকার নেই। কেন, আমি কবিতা বলতে চাইলে তোমার আপত্তি না মানে ইয়ে, আসলে আমার কোনো কৃতিত্বই তুমি স্বীকার করতে চাও না। না তা নয়, আবার কষ্ট করে অত পুরনো জিনিস মনে করার দরকার। কষ্ট করে মনে করতে হবে কেন? স্পষ্ট করেই আমার মনে আছে বহু কবিতা। তোমাকেও আমি ছেলেবেলায় রিসাইটেশন শিখিয়েছি, তোমার সেসব কিছুই মনে নেই। হ্যাঁ মনে আছে, ওই তো হ ধর্মেতে ধীর, হ
হও পরমেতে বীর, হও উন্নতশীল। শুধু এটাই নয়, আরো বহু কবিতা তোমাকে শিখি। তুমি ভুলে গেলেও আমার এখনো মনে আছে সেসব, শুনবে? ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লাভ, জগতের কাজে জগতের মাঝে। ধুর, এটা বাচ্চাদের কবিতা। তুমি বুড়ো হাবড়া হয়ে এই কবিতা বলছো? শুনছো, বাবার সামনে বাবাকে বলছে বুড়ো হাবড়া। আচ্ছা, এই অশিক্ষিত লোককে নিয়ে তুমি সারা জীবন চলবে কি করে বলো তো, যে একটা কবিতা শুনতে চায় না? না না, আমি শুনবো আপনার কবিতা, আপনি বলুন। টুটুল, একটু ট্রেটা ধরত নি, চা নি। জাগে, চা এসে গেছে এখন গরম। অনেক সময় অবশ্য কবিতার চেয়ে চায়ের স্বাদ বেশি তৃপ্তিকর। আগে মুখে দিয়ে দেখুন তো খাওয়া যায় কিনা। না, গন্ধেই বোঝা যাচ্ছে ভালো চা। এই টুটুল এনেছে দামি চা। ও আচ্ছা, এ টুটুলো নিশ্চয় চা রসিক, আমারই মতো চাতক। তোমার কবিতা শুনবো কিন্তু। এই রে বাবা, দেখেছো কেমন কাঠখোট্টা ছেলে, কবিতার নাম শুনলে যেন ওর গায়ে জ্বর আসে। হ্যাঁ, আমি কবিতা শোনাবো। কবিতা শুনতে শোনাতে আমার ভীষণ ভালো লাগে। আপনার কবিতাও আর শুনবো। কিন্তু আগে কাজের কথাগুলো হয়ে গেলে ভালো হতো না? উনি আবার হুট করে চলে গেলে ভারী মুশকিল হবে। আপনি সত্যি চলে যাবেন? হ্যাঁ, যাওয়ার একটু দরকার ছিল, সে না হয় থাক, পরেই যাওয়া যাবে। পুরো মজেছে। কিছু বললে? হ্যাঁ, না বলছিলাম তুমি একটু পরেই যেও। আচ্ছা, সেই ভালো। আমাদের গল্প তো সবে জমে উঠেছে। আমরা গাছ নিয়ে কথা বলছিলাম, কবিতা নিয়ে কথা বলছিলাম, আর ভালোবাসা নিয়েও কথা হচ্ছিল, ঠিক ভালোবাসা। যার জন্য আজ তোমাদের এখানে আসা। মেশোমশাই, আপনি শুরু করে দিন। না না, তোমার বলাই ভালো। কি আমি বলবো? হ্যাঁ, বললি বল। সেটা কেমন খারাপ দেখায় না? কিচ্ছু খারাপ দেখাবে না। তোমরা আজকের যুগের ছেলে, তোমরা এত সংকোচ করবে কেন? না, সংকোচ ঠিক নয়, আসলে যাকে বলেই দিই। বাবা, আমি সুদীপ্তাকে ভালোবাসি। কি করে বুঝলে? হ্যাঁ, বলছি কি করে বুঝলে যে তুমি ওকে ভালোবাসো? দুর্দান্ত প্রশ্ন, উত্তর দাও। এটা না বোঝার কি আছে? আমি ওকে ভালোবাসি, আমরা বিয়ে করব। বিয়ে করা আর ভালোবাসা এক জিনিস নয়। হুদো হুদো লোক বিয়ে করছে, তারা ভালোবাসতেই জানে না। ঠিক বলেছেন, আমার অভিজ্ঞতাও একেবারেই তাই। কিন্তু দীপ্তি, এক ক্ষেত্রে সেটা ঘটেছে বলে সব ক্ষেত্রেই তা ঘটবে তার কোনো মানে নেই। ঘটতেও তো পারে, ঘটবে না তারও তো কোনো মানে নেই। বলো, তোমার ভালোবাসা কি করে বুঝলে? ও আবার কিরকম প্রশ্ন? তুমি চুপ করো, আমার ছেলেকে তো আমি চিনি। আরে মশাই, কি বলবো জানেন, ছোটবেলা থেকে খালি হুজুগ। একবার বললে রঙিন মাছ ভালোবাসি, মাছ পুষি। মাও সবসময় ছেলের কথায় নাচছে। এসে গেল বিশাল অ্যাকোয়ারিয়াম, দামি দামি সব মাছ। সে কি বলবো আপনাকে, জল, মাছ, পাথর কুচো, ঘরে আর হাঁটা যায় না। থই থই করছে জল, কিলবিল করছে কেঁচো, গোটা বাড়ি একেবারে নরককুণ্ড। আমার মেয়েরও ছিল খরগোশ। তারপর শুনুন, 2 মাসও গেল না, সেই মাছের সব ঘুচে গেল। তখন আমার ঘরে এসে পড়লো সেই মাছের দায়িত্ব। ও, খরগোশ নিয়ে আমারও গেছে সেই নাজেহাল অবস্থা। দীপ্তি, তোমার মনে আছে এরও জমিতে পার্কে ঘাস খুঁজে বেড়াতুন দুজনে? হ্যাঁ, আর মা খুব রাগ করত। কিন্তু এর মায়ের আবার উল্টো, সব সময় ছেলেকে লাই দিচ্ছে। মাছ গেল, বায়না ধরলো ক্রিকেট শিখবে। মায়েরও ধারণা হলো ছেলে বুঝি সচিন বা সৌরভ হবে। ব্যাস, উঠলো ভাই তো কটক যায়, কাঁড়ি কাঁড়ি টাকার শ্রাদ্ধ করে ছেলে ক্রিকেট ক্লাবে ভর্তি হলেন। যে ছেলে সকাল 9টার আগে ঘুম থেকে ওঠে না, সেই ছেলে মাঝরাত থেকে রেডি, জুতো জামা প্যান্ট প্যান্ট পরে ঘরমায় শ্যাডো প্র্যাকটিস শুরু হয়ে গেল। হুলস্থুল ব্যাপার, কিন্তু 15 দিনও গেল না। আচ্ছা, ছেলেবেলায় কি করেছি না করেছি তার সঙ্গে কোনো সম্পর্ক আছে? এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সেটাই আমি বুঝতে চাইছি, যে রঙিন মাছ পোষার মতো এও তোমার দুদিনের রঙিন নেশা কিনা। তোমার ভালোবাসা যে সত্যি আলাদা, সেটা আমাকে বুঝিয়ে দাও। যা চলে, ভালোবাসা ব্যাপারটা নিজে বোঝা যায়, কিন্তু অন্যদের বোঝানো যাবে কি করে? অন্যদের সেটা বিশ্বাস করতে হবে। ঠিক কথা, বিশ্বাস করার মেনে নেওয়া ছাড়া আর তো কোনো পন্থা নেই। আমি জিজ্ঞেস করছি, তুমি যাকে ভালোবাসা বলে ভাবছো, সেটা যে তোমার সাময়িক কোনো মোহ নয়, তার প্রমাণ কি? আচ্ছা, এভাবে ওকে জব্দ করার কোনো মানে হয়? ও বলছে ভালোবাসে, তুমি আবার তার প্রমাণ চাইছো। ভালোবাসা কি এভাবে প্রমাণ করা যায়? ভালোবাসা একটা বোধের ব্যাপার, বোধ দিয়ে সেটা বুঝে নিতে হয়। আহা হা হা, কি সুন্দর কথা। ভালোবাসা বোধের ব্যাপার না, ভালোবাসা শুধু বোধের ব্যাপার নয়,
ভালোবাসা একটা দায়িত্বেরও ব্যাপার। আজ একজনকে দেখে মনে হলো তাকে ভালোবাসি, 6 মাস পর আর একজনকে দেখে মনে হবে তাকে ভালোবাসি, তখন সেই সর্বনাশা ভুলের মাসুল কে দেবে? ঠিক বলেছেন। আসলে ভুল সম্পর্কের এত ভুরি ভুরি উদাহরণ আমাদের চারপাশে ছড়ানো, কেবলই ভয় হয় আবার নতুন করে ঠকে যাব না তো। কিন্তু আমরা যদি নিজেদের বোধেরই উপর নির্ভর করতে না পারি, যদি কেবলই বিশ্বাস হারাই, সন্দেহ করতে থাকি অন্যকে বা নিজেকেও, তাহলেও কি আমরা কোনো শুভ লক্ষ্যে পৌঁছবো? এসব কোনো কথাই আমার মাথায় ঢুকছে না। আমি খিদে পেলে বুঝতে পারি, ঘুম পেলে বুঝতে পারি, একটা 4তলা ফ্ল্যাট বানাতে পার স্কোয়ার ফিট কত খরচ হয় সেটা বুঝতে পারি, কিন্তু একটা সহজ ব্যাপারকে তোমরা যেভাবে জটিল করে তুলছো আমি তার কিছুই বুঝতে পারছি না। একটা 4তলা বাড়ি বানাতে গেলে কত গভীর করে তার ভিত গড়তে হয়, না হলে বাড়িটা টেকে না। সত্যিকার সম্পর্ক টিকে থাকে ভালোবাসার ভিতের ওপর। ভালোবাসা তোমার ওই খিদে বা ঘুমের মতো শুধু কোনো জৈবিক প্রবৃত্তি নয়। জৈবিক অজৈবিকের কথা নয় অজিতবাবু, ভালোবাসা একটা খুব জরুরি প্রবৃত্তি। ভালোবাসার আকাঙ্ক্ষা মানুষের মজ্জাগত, তাকেই বা অস্বীকার করি কি করে? আমি কিন্তু প্রশ্নটা করেছিলাম খুব সরল অর্থে। আমার মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকে অনেক দায় দায়িত্ব, বোঝাপড়া, মানিয়ে নেবার সহ্য শক্তি। সংসার চলে এরই উপর ভর করে। ওর তো কোনো সাংসারিক বোধই তৈরি হয়নি, কোনো কাণ্ড জ্ঞানী। হঠাৎ করে মনে হলো একজনকে ভালোবাসি। আরে ভালোবাসা কি তোমার ওই সিনেমা থিয়েটারের রোমান্স? আবার দেখুন, ভালোবাসার রোমাঞ্চ না থাকলে সংসার একটা মৃত পদার্থ, তাই না? শুধুমাত্র দিনগত পাপক্ষয়। আমরা ভুলে যাচ্ছি যে সংসারে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, একজনের প্রতি অন্যজনের দরদ, এসবও তো আছে। এগুলো নিয়েই আমরা বেঁচে আছি। এর মধ্যে সুখ আছে, আনন্দও আছে। আপনার কথা খুব সত্যি, কিন্তু তা সত্ত্বেও আমাদের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে আরো বড় কিছুর জন্য। আমার ক্রমশ মনে হচ্ছে সুদীপ্তাকে ভালোবেসে আমি খুব অন্যায় করে ফেলেছি, কারণ এত কিছু ভাবার যোগ্যতা আমার একেবারেই নেই। আমি সবকিছুই সোজা সাপটা হয়ে দেখতে চাই। হয়তো সেটাই বেঁচে থাকার সেরা পন্থা। বেশি ভাবলেই বেশি ঝামেলা। আপনার কি মনে হয়? নিশ্চয়ই, একদম ঠিক কথা। হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আমি একদম ভুলে গিয়েছিলাম। হ্যাঁ 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 আসছি, হ্যাঁ হ্যাঁ একটু পরেই আসছি। হ্যাঁ, আমার নতুন ফ্ল্যাটে আজ এক ফ্যামিলির গৃহপ্রবেশ। আমাকে অনেক করে যেতে বলেছিল, আমি বেমালুম ভুলে গেছি। আমাকে একটু বেরোতে হবে। সে তুমি না থাকলে কি করে চলবে? দরকারি কথার কিছুই তো এখনো শুরু হলো না। সে আর হবে কি করে? তোমরা তো ভালোবাসার পোস্টমর্টেম শুরু করলে, আর তার রিপোর্ট শুনে আমার মনে হচ্ছে আমার বিয়ে না করাই ভালো। এখন তো আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। তুমি নিজে দায়িত্ব নিয়েছো। পিছিয়ে আসার প্রশ্ন উঠছে কেন? আমি তো পিছিয়ে আসতে চাইছি না। তোমরা এটা সব কঠিন কঠিন দেয়াল তুলে আমাকে ভয় দেখাচ্ছ। থাক, ওসব কথা ছাড়। তোরা বিয়ের দিন কিছু ঠিক করলি? আরে দাঁড়াও দাঁড়াও, দিন ঠিক করার আগে তো দেনা পাওনা নিয়ে কথা বলতে হবে। তার মানে তুমি কি পন্টন নেওয়ার কথা ভাবছো নাকি? তুমি আবার এসব কি শুরু করলি? দেনা পাওনা যৌতুকের কথা এখানে আসছে কোত্থেকে? অজিতবাবু, আমরা ঠিক এর জন্য প্রস্তুত ছিলাম না। আমরা আশা করেছিলাম। আমি তো আপনাকে আগেই বলেছি আমি প্রাচীনপন্থী লোক, আমার সঙ্গে আপনাদের বনবে না। কিন্তু প্রাচীন পন্থার দেনা পাওনার লোক তো ঠিক এক কথা নয় অজিতবাবু। পুরনো দিনের অনেক ভালো মূল্যবোধ তো ছিল। শুনে রাখো বাবা, আমি বিয়ে করবো না সেও বিয়ে আচ্ছা, কিন্তু তোমার কথা মতো আমি পন্টন নিতে পারবো না। তুমি নেওয়া না নেওয়ার কি, লেনদেন তো হবে আমাদের মধ্যে। তোমার মতামতের আমি কোনো তোয়াক্কাই করি না। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সুদীপদা, তাহলে আর কথা বলে কোনো লাভ নেই, চলো আমরা উঠি। দেখো মেয়ে, তোমাকে আমার মোটামুটি পছন্দ হয়েছে। দেখতে শুনতে মন্দ নাও, একরকম চলনসই। যদিও জাতের মিল নেই, তবু অনুলোম বিবাহের একটা বিধান শাস্ত্রে আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তোমার আগে একবার। হ্যাঁ, আমার আগে একবার বিয়ে হয়েছিল, আমি ডিভোর্সি। কাজেই সব দিক বিবেচনা করে আমি একটু দর হাঁকতেই পারি। উফ, দর হাঁকা কেনা বেচা তুমি কেন হাত বাজে করে তুলবে? তোমার মাথায় যে এসব দুর্বুদ্ধি ছিল আগে তো কখনো বলনি। তোমার কি হঠাৎ ভিমরতি হলো? দীপ্তি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কি জন্য? চলো আমরা যাই। ভাবছি। কি ভাবছো? এতে ভাবাভাবির তো কোনো জায়গা নেই। বাবা, টুটুলকে আমি ভালোবাসি, টুটুলকে আমি চিনি।
কোনো কিছুর মূল্যেই আমি ওকে হারাতে পারবো না। কিন্তু উনি যা দাবি করছেন সেটা মেনে নেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। এ শুধু অর্থ খরচের ব্যাপার না, এই প্রস্তাবটাই যথেষ্ট অপমানজনক। ঠিক, মেয়ে হয়ে জন্মানোর অপমান আর লাঞ্ছনা জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের তাড়া করে ফেলে। আমরা আসি। সুদীপ্তা, শুনে না, আমি তোমাকে ভালোবেসেছি, কথা দিয়েছি, কিছুতেই তার নড়চড় হবে না। বাবা যদি মত না দেন, বাড়ির অমতেই আমরা বিয়ে করব। না টুকুল, ওদের কষ্ট দিয়ে কোনো কাজ তুমি করো না। ওরা তোমাকে ভরসা করেই বেঁচে আছে। আমরা চলি। তোমরা আমাকেও একই দলে ফেলছো কেন? এইসব আমি ভাবতেও পারি না। সত্যি জানেন, আমি আর আমার মা এইসব একদম সমর্থন করি না, কিন্তু ওনার বুড়ো বয়সে এত টাকার লোভ হলো কি করে? উনি হয়তো ভাবছেন মেয়ের যখন একটা সমস্যা ছিলই, তখন টাকা পয়সা নিয়ে সেটা পুষিয়ে নেওয়া যায়। কেন তোমরা ওনাকে মিছিমিছি দোষী করছো? উনি তো কিছু রাগ ঢাক না করে সরাসরি নিজের মতামত জানিয়েছে। কিছু চাই না বলেও সবকিছু হাতানোর ভালো মানুষের চেয়ে এ তো ভালো। কোনটাকে তুমি ভালো বলছো দীপ্তি? এই আধুনিক সময়েও যারা এসব মধ্যযুগীয় চিন্তা ভাবনায় আটকে আছেন, তাদের মধ্যে কোন ভালোটা তুমি দেখতে পাচ্ছ? তোমরা বললে বিশ্বাস করবে না, আমাদের 42 বছর আগে বিয়ে হয়েছে, তখনও 1 পয়সা পণ নেয়নি। আর আজ নিজের ছেলের বিয়ের বেলায় ওর যে কি মতিভ্রম হলো। আচ্ছা, আমরা কিন্তু একবার জানতে চাইনি কি চাইছেন উনি, ওনার দাবিগুলো ঠিক কি? সেটা যাই হোক, কিন্তু উনি তো তোমাকে গ্রহণ করতে চাইছেন না, চাইছেন সোনা দানা টাকা পয়সা। এই আধুনিক মানুষের প্রগতির বেলুন ফুটো হয়ে গেল। সরব, আপনিও বলছেন গ্রহণের কথা, তার মানে আপনি কন্যা দান করবেন আর আমরা গ্রহণ করব? মধ্যযুগীয় চিন্তার আচ্ছন্নতা তাহলে আপনিও কাটিয়ে উঠতে পারেননি। বরং এই অল্প বয়সী মেয়েটির বুদ্ধিমত্তা অনেক বেশি। সে অন্তত জানতে চেয়েছে, শুনতে চেয়েছে অন্যের মতামত, যা আমরা প্রায়শই ভুলে যাই। আচ্ছা বলুন তো, আপনার দাবিগুলো ঠিক কি কি? দাঁড়ান, সেসব নিশ্চয়ই বলবো। তার আগে আমার সহধর্মিনীকে বলি। খুব তো জোর গলায় দাবি করছিলে তুমি আমার সব জানো, সব বোঝো। এটা কি বুঝতে পারছো যে তোমরা একটা গোড়ায় গলত করে বসে আছো? মা আর ছেলে মিলে গুজগুজ ফুসফুস করে সব ঠিক করে ফেলেছো, আমাকে কিছুই জানতে দাওনি। আমি পুরোপুরি বাদ। কেন? আমি ওল্ড ফুল, বরবাদ বুড়ো? কি বলছো তোমাকে জানাইনি? তোমাকে সব বলিনি আমি? আরে সে তো এরা আসবার 5 মিনিট আগে, যখন না জানি আর কোনো উপায় নেই তখন। মনে রাখবে, আমি আজও বেঁচে আছি এবং তোমাদের চেয়ে আধুনিক মন নিয়েই বেঁচে আছি, থাকবো। আমাকে তোমরা কিছুতেই বাদ দিতে পারবে না। কি আশ্চর্য, কে তোমাকে বাদ দিচ্ছে? তাহলে কি ওনারা তোমার সঙ্গে কথা বলতে এখানে আসতেন? শোনো মেয়ে, আমার দেনা পাওনার কথাটা তোমাদের আগেই বলে রাখি। এতে তোমরা রাজি হও ভালো, নইলে এই বিয়েতে আমি নেই, সোজা কথা। তুমি আবার সেই দেনা পাওনা নিয়ে কথা বলছো? টুটুল দাঁড়াও, আমার মনে হয় আমরা কিছু একটা ভুল বুঝছি। ওনাকে বলতে দাও, আপনি বলুন। শোনো, খুব কম টাকা মাইনের চাকরি করে কষ্টে সৃষ্টে সংসার চালিয়ে জনাইয়ের কাছে বিঘে 5 জমি কিনেছিলাম 25 বছর আগে। ব্যাংক থেকেও কিছুটা লোন করেছি। তারপর জলে ডোবা সেই পতিত জমি জলের দরে কিনে সেই জমির চারপাশে গভীর করে পুকুর কাটিয়ে সেই মাটি দিয়ে মাঝের জমি উঁচু করে কিছু গাছপালা করেছি। জলে ঘেরা সেই জমিতে কাঠের সাঁকো পেরিয়ে ঢুকতে হয়। কাঠের সাঁকোতে উঠেছো কখনো? না, দেখেছি। এবার উঠবে। একটা কুঁড়ে ঘরও সেখানে বানিয়েছি। হ্যাঁ, সে আমার বাগান বাড়ি। পুকুরে এখন ভালো মাছ চাষ হয়, কিছু অর্থ উপার্জন হয় সেখান থেকে। এরা মা বেটা এসব বৃত্তান্ত কেউ জানে না, তোমাকেই প্রথম বললুম। সত্যি কথা, আমরা এসব কিছু গুণাক্ষরেও জানি না। জানবে কি করে? জমি জায়গা গাছপালা নিয়ে তোমাদের কোনো ভাবনাই নেই। হ্যাঁ, জলা জমি আর ফলের গাছ পাশাপাশি থাকলে অনেক পাকপাকালি আছে, এসব তোমরা জানো? এসব শুনলে তোমরা হয়তো আমাকে পাগল ঠাউরা। যাই, তা বুঝলে, সেই জমির এখন আকাশ ছোঁয়া দাম। কিন্তু তার চেয়েও বড় কথা, সে আমার প্রাণের চেয়েও প্রিয় মাটি, আমার শেষ বয়সের আশ্রয়।
এতদিন সেখানে লুকিয়ে চুরিয়ে যেতুম, এবার থেকে সেখানেই পাকাপাকি থাকবো। এদের সঙ্গে আমার আর পোষাচ্ছে না। হ্যাঁ, সে পোষাবে কেন? বউ ছেলে তো তোমার শত্রু। না, ঠিক সত্তর নয়, তবে যাক, তা বুঝলে মেয়ে, সেই জমি বাড়ি আমি তোমার নামে রেজিস্ট্রি করে লিখে দিয়ে যাব। আমার অবর্তমানে তুমি সেই বাড়ির যত্ন নেবে, গাছপালার যত্ন নেবে। সে কি আপনার নিজের ছেলে থাকতে আমাকে লিখে দেবেন কেন? ওই বেয়ারা গোয়ার গোবিন্দ ছেলেকে আমি অনেক আগেই মনে মনে ত্যায্য পুত্র করে দিয়েছি। ওকে ওই জমি দিলে ও ওখানেও ফ্ল্যাট বানিয়ে বেঁচে দেবে। হ্যাঁ, তোমার ধারে গোবিন্দপুরে কেউ ফ্ল্যাট কিনবে? ওর 5 কিলোমিটার দূর দিয়ে এখন হাইওয়ে তৈরি হচ্ছে, ওটা ধারে গোবিন্দপুর থাকবে না। অলরেডি বড় বড় জমি মাফিয়ারা সেখানে থাবা বসিয়েছে। কিন্তু চারপাশে শুধু ইস্পাত কংক্রিটের জঙ্গল হলে তো চলবে না। ফাঁকা জমি জায়গা, জল বাতাস আলো তো দরকার, না হলে মানুষ পশু পাখি সব দম বন্ধ হয়ে মরে যাবে। ওকে আমি কিচ্ছু দেবো না। এখানকার এই জমি বাড়ি মা বেটার থাকবে, তারা এখানে বাস করবে না বেচে দেবে সে তাদের ব্যাপার, আমার তাতে কিচ্ছু বলার নেই। কিন্তু তুমি গাছপালা ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো, তুমিই সেই ধারে গোবিন্দপুরের মূল্য বুঝবে, তার যত্ন নেবে। তুমি মাঝে মধ্যে ভাইপোদের বাড়ি যাচ্ছি বলে যে গোটা দিন উধাও হয়ে যেতে, সে কি ওখানে গিয়ে বসে থাকবে? সব তোমার বানানো মিথ্যে কথা। না, পুরোটা মিথ্যে নয়। সেখানে সত্যিই আমার দূর সম্পর্কের পিস্তুত ভাইরা থাকে, তারাই এতদিন সেই জমি বাড়ি বুকে করে আগলে রেখেছে, আর তাদের মাধ্যমে আমি প্রথম জায়গাটার খোঁজ পাই। আর তারা আমাকে খুবই ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে। আশা করি তাদের মধ্যে আমি ভালোই থাকি। হ্যাঁ, তারাই তো তোমাকে ভালোবাসে, আমরা তো তোমার কেউ নই। না, ঠিক তা নয়, তবে বার্ধক্যে বানপ্রস্থের একটা বিধান তো শাস্ত্রে আছে। আমার মতো বদমেজাজি খিটখিটে লোকের পক্ষে সেটাই শ্রেয় মনে হয়। তা বুঝলে মেয়ে, এটা হচ্ছে তোমার পাওনা। এবার আমার পাওনাটার কথা বলি। আমার এক বন্ধুর বই প্রকাশের ব্যবসা আছে, এই ছোটখাটো স্কুলের বই টই করে আর কি। তা তোমার সব কবিতার কপিরাইট তোমাকে লেখাপড়া করে আমায় দিয়ে দিতে হবে। আমি আমার বন্ধুকে দিয়ে বই ছাপাবো, রয়্যালটি যা পাওয়া যাবে সব আমার প্রাপ্য, মানে আমার পাওনা। আমার লাস্ট অ্যাডভেঞ্চার হবে বইয়ের ব্যবসা। কিন্তু সে ব্যবসা তো পুরোপুরি লোকসানের ব্যবসা হবে। অনামী কবির বই কেউ কিনবে না। দেখো, লাভ লোকসান এসব পরের কথা, কিন্তু এটা হচ্ছে আমার ডিসিশন। তুমি রাজি কিনা আমায় জানাবে। কবিরা খুব খ্যাতির কাঙাল, জানেন তো। এই প্রস্তাবে কেউ রাজি না হয়ে পারে? আমি এক কথায় রাজি। গুড। তাই বলো, তুমি আমাদের উপরে রাগ করে এতক্ষণ ধরে এসব কাণ্ড করছিলে। আমি ভয় পাচ্ছিলাম তোমার মাথাটাই বুঝি খারাপ হয়ে গেছে। আমার এমন অপমান বোধ হচ্ছিল, ইচ্ছে হচ্ছিল এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাই। আমার কিন্তু একটা খটকা লাগছিলই। মনে হচ্ছিল এগুলো বুঝি ওনার মনের কথা নয়, উনি হয়তো ছেলের উপর অভিমান করে এসব। যাকগে যাক, সব ভালো যায় শেষ ভালো। এবার তোদের বিয়েটা ভালোই ভালোই তাড়াতাড়ি মিটে যাক, তাহলেই মঙ্গল। না, পুরোটা রাগ বা অভিমান করে নয়, আমি আসলে একটা পরীক্ষাও করতে চেয়েছিলাম। আমরা পুরনো দিনের লোক তো সবকিছু যাচাই করে নিতে চাই। আমি দেখে নিলাম টুটুলের ভালোবাসার জোর কত, আর সুদীপটাও কেমন মানিয়ে নিতে পারে। আমি খুশি যে ওরা দুজনেই পরীক্ষায় পাশ হয়েছে। মঞ্জু, তোমার সেই দুল জোড়া কোথায় তোলা আছে বলছিলে? ওটা বের করো, আশীর্বাদটা এখনই সেরে নিয়ে। ওটা তো পালিশ করা হয়নি। সে পরে পালিশ করা যাবে ক্ষণ, তুমি আগে ওটা নিয়ে এসো, আশীর্বাদটা তো করি। আমিও তাহলে টুটুলকে আশীর্বাদটা সেরে নিই। প্রস্তুত হয়ে তো আসিনি, আপাতত এই বোতামটা দিয়েই না হয়। দেখুন, সে আপনি করতেই পারেন, কিন্তু দোহাই এটাকে যেন আবার দেনা পাওনার মধ্যে গণ্য করবেন না। না না না, আপনি সে বলতে ভেঙে দিয়েছেন, ও প্রশ্ন তো আর উঠছেই না। কিন্তু এসব বোতাম টোতাম কি ওরা করবে? হ্যাঁ হ্যাঁ, পড়বে পড়বে, নিশ্চয়ই পড়বে। টুটুল, যে মিষ্টিগুলো এনেছিলে এবার সেগুলো বের করো, ওনাদের দাও। ওনারা অনেকক্ষণ এসেছেন, খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, এবারে একটু মিষ্টি মুখ কিন্তু করতেই হবে। টুটুল একটু আয় তো, হাতে হাতে এগিয়ে দিবি। আর দুলটাও আনবে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে দুজনে পাশাপাশি বসে প্রণাম করে আশীর্বাদ নেবে। কি সৌরভ, ঠিক বলেছি তো? হ্যাঁ, এরকমই তো হয়ে এসেছে বরাবর। এখানে দু বাড়িতে না হয়ে এক জায়গায় হচ্ছে, এই যা তফাৎ। এবার কিন্তু তোমার কবিতা শুনবো। এই নাও দুল। তার আগে
আমি একটা কবিতা বলবো। হ্যাঁ, ছেলেবেলায় আমার পাঠ্যপুস্তকে ছিল কবিতাটা, পুরোটা মনে পড়বে কিনা জানি না। আর আমার আবৃত্তি শুনে তোমাদের হয়তো হাসিই পাবে। না না, আমরা কেউ হাসবো না, আপনি বলুন। আচ্ছা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। মানুষ হইতে হবে, যা বাকিটা ভুলে গেছি। আর তুমি যেন ভেবো না তোমার প্রশস্তি করে কবিতাটা বললো, ছোটবেলায় পড়া এটুকু মনে ছিল তাই বললো। সুদীপ্তা, এবার তুমি একটা কবিতা বলো। আমি তবে প্রথমে আমার নিজের একটা কবিতা বলি। বেশ, কবিতাটার নাম চাওয়া। শুরু করি? হ্যাঁ শুরু করো। আমি জন্মেরও আগে থেকে প্রতীক্ষা করে আছি তোমার জন্যে। তোমার স্পর্শ আমাকে পবিত্র করে, স্মৃতি নিয়ে যায় সৃষ্টির আদিম মুহূর্তে। বিলীয়মান সূর্যালোকের সান্ধ্য ছায়ায় নেমে আসে যুগ যুগান্তর। আজও অপেক্ষারত আমি তোমাতেই লগ্ন হব বলে। বাহ, চমৎকার। আর একটা কবিতা বলো। এবার তবে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা বলি। বেশ। যখন বৃষ্টি নামল, বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই এমন সম্বল। নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে। চলচ্ছদ্দিহীন হয়েছি তাই কি মনে জাগে, পোড়োবাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশাদিন। চলচ্ছদ্দিহীন হয়েছি চলচ্ছদ্দিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের ভিতর ঝরে। খুব সুন্দর। কার লেখা বললে? শক্তি চট্টোপাধ্যায়। আচ্ছা, সত্যি কথা বলতে কি, আমার আবার একটু হজমের গোলমাল আছে। একদিনে এর চেয়ে বেশি কবিতা আমার পক্ষে হজম করা শক্ত। না না, আর কবিতা শোনা। হ্যাঁ। এবার খাবো, খিদে পেয়েছে। হ্যাঁ, আপাতত কবিতা থাক, বরং একটা কাজের কথা বলি। সৌরভ, দেনা পাওনা নমস্কারই এসব নিয়ে তো এতক্ষণ বানিয়ে বানিয়ে বলছিল, কিন্তু একটা আসল দাবি আমার আছে। বিয়েটা যেন নম নম করে না হয়, বেশ চাঁকিয়ে ঘটা করে করতে হবে, বুঝলেন? সামনের মাসের 5 তারিখে আমার ছোট ভাইয়ের ছেলের বিয়ে। তার মেনু কার্ডটা আমি নিয়ে আসবো। সেই মেনুর থেকে অন্তত 5টা করে পদ যেন আমার আপনার বাড়িতে বেশি হয়, এটা আমার অনুরোধ। তাদেরও দেখিয়ে দিতে হবে আমরা কম যাই না। বেশ, তাই হবে। এখন আমরা ওদের পাশাপাশি বসিয়ে আশীর্বাদ সেরে নিই, তারপর খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, মঞ্জু, তুমি দুটো আসন নিয়ে এসো, এখানে পাশাপাশি পাতো। সুদীপ্তা আর টুটুলকে বসাও। হ্যাঁ, আর আমি শান্তটাও নিয়ে আসি। হ্যাঁ, আর সুদীপ্তা, এবার তোমাকে একটা খুব জরুরি কথা বলি। আমার এই ছেলেটি স্বভাবে আমার চেয়েও নিরস এবং কাঠখোট্টা। তোমার প্রথম সাংসারিক কর্তব্য হবে ওর মধ্যে একটু রস সঞ্চার করা, যাতেও আচার ব্যবহার একটু ভদ্র সভ্য হয়ে ওঠে। এই দেখো, তোমার মা দুব্য পায়নি, কিন্তু আশীর্বাদী ধান ঠিক নিয়ে এসেছে মনে করে। এইখানে পাতো আসন দুটো। এবার সুদীপ্তা আর টুটুল পাশাপাশি বসো। নিন স্বরূপ, আপনি আশীর্বাদ করুন। না না, আগে আপনি করুন। ও, আগে আমি করবো? আচ্ছা। সুখী হও, দীর্ঘজীবী হও, আর এই নাও সেই পালিশ না করা দুল। তুমি কি প্রণাম করবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার সুমতি হোক, একটু সভ্য ভদ্র হয়ে ওঠো। এবার আপনি করুন। আর মঞ্জু,
আশীর্বাদ করবে, আমি শাঁখ বাজাবো। নাও। এ শঙ্খ বাদর আমার কম্য নয়। আচ্ছা, এবার আশীর্বাদ পর্ব মিটলো, এবার বরং মিষ্টিগুলোর সদ্ব্যবহার করা যাক। হ্যাঁ, সবাইকে হাতে হাতে মিষ্টি দাও, সৌরভকে দাও। আমাকেও দিচ্ছ? টুটুল, হ্যাঁ, মিষ্টিগুলো খুবই সুস্বাদু, ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আমার ছেলের বিয়েতে আপনাদের সকলের সবান্ধব নিমন্ত্রণ। আপনারা সবাই আসবেন, কোনো উপহার আনতে হবে না, শুধু এসে আশীর্বাদ করে ওদের শুভেচ্ছা জানাবেন, তাহলেই আমরা কৃতজ্ঞ থাকব। নমস্কার, শুভরাত্রি। এইখানেই আমাদের মঞ্জুর ভূমিকায় পায়েল বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা সেজুতি পালি, টুটুলের ভূমিকায় সুজয় সরকার এবং সমরবাবুর ভূমিকায় দেবাশিস দাস, আমি তপন দাস। আমাদের আলোক প্রক্ষেপণে আলোক সম্পাদে ছিল সন্দীপ মুখোপাধ্যায় এবং শব্দ প্রক্ষেপণে সোমনাথ দাস, রূপসজ্জা করেছে সুজয় সরকার। আমরা মৃত্তিকার পক্ষ থেকে আবার আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ মৃত্তিকার সমস্ত কলাকুশলীকে। খুব ভালো লাগলো নাটক আমাদের। আমরা কার্তিক যুবনাট্য সংঘের পক্ষ থেকে একটু সম্মান তুলে দিয়ে সম্মানিত হব। ডেকে দেব মঞ্চে বিশালাক্ষীপুর অগ্রণী সংঘের সম্পাদক ও সভাপতিকে। মঞ্চে আসবেন সেই। এখন কার্তিক যুবনাট্য সংঘের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাবেন বিশালাক্ষীপুর অগ্রণী সংঘের সম্পাদক তপন প্রধান মহাশয়। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন শ্রী তপন প্রধান। আমি বিশালাক্ষীপুর অগ্রণী সংঘের সভাপতিকে বলবো স্মারক তুলে দেবেন ওনার হাতে। ওনাদের সবাই জানাবো। স্মারক তুলে দিচ্ছেন সভাপতি। আর সেই সঙ্গে ওনারা গ্রামে এসেছেন, আমরা একটা গাছ দেবো না, মনে রাখবেন কার্তিক যুবনাট্য সম্পর্কে, সেই জন্য একটা চারা গাছ তুলে দেবো। সম্পাদক তপন বাবু, অনেক ধন্যবাদ সবাইকে। আর আমাদের এই নাটক দল একদম হুগলি থেকে এসেছে, হুগলি উত্তরপাড়া বিধানসভা। দেখুন, আমরা আমাদের নামখানা ব্লক কার্তিক বিধানসভা একদম গ্রামাঞ্চলের মধ্যে আমরা দেখেছেন আমাদের এই ক্লাব। সত্যি আমরা অভিভূত যে এত দূর থেকে এসে আমাদের এই মঞ্চে অভিনয় করছে। এই প্রথম আমাদের অভিজ্ঞতা। এই ধরনের নাটক দেখতে আমরা খুব অভ্যস্ত নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যারা দর্শক এসছে একদম কত শান্তভাবে, একদম সাইলেন্টলি আপনাদের অভিনয় দেখেছে। প্রথম পর্বে দেখেছি এবং দ্বিতীয় পর্বে দেখেছি। সত্যি আমরা অভিভূত এবং আমরা আমাদের এই মঞ্চ সত্যি আমরা ধন্য হয়ে গেছে। আমরা অগ্রণী সংঘের পক্ষ থেকে আপনাদের সকল কলাকুশলীদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী বছরও আবার আপনারা আসবেন, আমরা সেই আশায় অপেক্ষায় রইলাম। ধন্যবাদ, শুভরাত্রি। আমরাও অভিভূত, এত দূরে গ্রামাঞ্চল এটা, সেখানে আমাদের দেখেছেন
কাকদ্বীপ যুবনাট্য সংঘ এবং তাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন এই বিশালাক্ষীপুর অগ্রণী সংঘ। কিন্তু আয়োজনটা এত ভালো, এত আন্তরিক এবং এত মানুষের সমাগম, এটা এখন শহরে খুব কম ঘটে। কাজেই আপনাদের উৎসাহ উপস্থিতিতে আমরাও উৎসাহিত, আমরাও উদ্দীপিত। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে। ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগী সংগঠন বিশালাক্ষীপুর অগ্রণী সংঘের সবাইকে, সমস্ত দর্শক আর বিশালাক্ষীপুর গ্রামের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করব। আবার শুরু করব আগামী দিন। তৃতীয় দিনে আবারও আমরা অনুষ্ঠানে নাটক নিয়ে হাজির হব। সঙ্গে মনে রাখবেন, দুদিনের নাটকের কর্মশালা রয়েছে, চতুর্থ আর পঞ্চম এই দুদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। আমি সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দিয়েছি এর আগে কিভাবে আপনারা আসবেন। যোগাযোগ করবেন অগ্রণী সংঘের সম্পাদক শ্রী তপন প্রধান মহাশয়ের সঙ্গে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, দেখা হবে